বঙ্গবন্ধুকে আমি আমার বঙ্গবন্ধু বলি, সেই অধিকারটি আমি বাঙালি হিসেবে জন্মসূত্রে পেয়েছি। যে আমার যে আয়কর রিটার্ন, এটার সাথে আমাদের যে হলফনামা, এটাতে হচ্ছে তথ্যের গরমিলের কথা বলেছিল। জন্ম থেকেই জিনিয়াস, নাকি সময়ের সাথে জিনিয়াস সাজা শিখে ফেলা? এই প্রশ্নটাই এখন ঘুরছে সার্জিস আলমকে ঘিরে। একসময় আমার বঙ্গবন্ধু বলে কান্না, আজ সেই কান্নাকেই অনেকে বলছেন রাজনৈতিক অভিনয়। আর এখান থেকেই শুরু হয় একটার পর একটা প্রশ্ন। বড় গাড়ি, বিলাসী জীবন আর হঠাৎ করে উঠে আসা আত্মীয় স্বজন, সব কিছুতেই যেন এক ধরনের ফাঁক ফোকর। দিন শেষে প্রশ্নটা খুব সোজা, এই সব কিছুর হিসাব আসলেই ঠিক আছে তো? রাজনৈতিক প্রেক্ষাপট বদলালে যে কোনো সময় দুদকের অনুসন্ধান শুরু হতে পারে। শুধু সার্জিস আলম নয়, জুলাই অভ্যুত্থানের পর যারা হঠাৎ করে প্রথম শ্রেণীর নেতা হয়ে উঠেছেন তাদের অনেকের বিরুদ্ধেই। কারণ ইতিহাস বলে, ক্ষমতা বদলালেই খাতার পাতাগুলো নড়তে শুরু করে। এবার আসি নির্বাচনী হলফনামার কথায়। পঞ্চগড় ১ আসন থেকে নির্বাচনে লড়ার আগ্রহী সার্জিস আলম নিজেকে পরিচয় দিয়েছেন একজন ব্যবসায়ী হিসেবে। হলফনামায় উল্লেখ করেছেন বার্ষিক ব্যবসায়িক আয় ৯ লাখ টাকা। কিন্তু এখানেই গোলমালটা শুরু। কারণ ২০২৫-২৬ কর বর্ষের আয়কর রিটার্নে তার দেখানো আয় ২৮,০৫,০০০ টাকা, অর্থাৎ একদিকে ৯ লাখ, অন্যদিকে ২৮ লাখ। ৩ গুণেরও বেশি। এই পার্থক্য কি স্বাভাবিক? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। শুধু আয় নয়, সম্পদের হিসাবেও রয়েছে অসামঞ্জস্য। আয়কর রিটার্ন অনুযায়ী মোট সম্পদ ৩৩,৮৭,০০০ টাকা, অথচ নির্বাচনী হলফনামায় অস্থাবর সম্পদ দেখানো হয়েছে মাত্র ৫,৬১,০০০ টাকা। নগদ, ব্যাংক ব্যালেন্স, মোবাইল ফোন, ইলেকট্রনিক সামগ্রী সব মিলিয়ে হিসাবটা খুবই সীমিত। স্থাবর সম্পত্তির ঘরে উল্লেখ করা হয়েছে উপহার হিসেবে পাওয়া ১৬.৫% জমি। এখন প্রশ্ন, এদেশে এত মূল্যবান জমি এমনিতেই উপহার দেওয়া হয়? আর যদি হয়ও, তার বাজার মূল্য হলফনামায় যথাযথভাবে প্রতিফলিত হয়েছে তো? সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, হিসাবের খাতায় একাধিক জায়গায় ফাঁক রয়ে গেছে। এগুলো প্রমাণ? না, এগুলো প্রশ্ন। কিন্তু রাজনীতিতে প্রশ্নই অনেক সময় তদন্তের দরজা খুলে দেয়। আজ না হোক, কাল না হোক, যেদিন পরিস্থিতি বদলাবে সেদিনই বোঝা যাবে এই অসামঞ্জস্যগুলো সাধারণ ভুল নাকি গভীর কোনো ভেজাল। সময়ই সবচেয়ে বড় বিচারক।